ওয়েলকাম টু ই ক্লাসরুম। আজকে আমরা আগস্ট মাসে আমরা চলে এসেছি। আর আগস্ট মাসের আজকে আমরা 2 আগস্টের আজকে আমরা কারেন্ট অ্যাফেয়ার্স দেখবো। কারেন্ট অ্যাফেয়ার্স সাথে সাথে আমরা স্ট্র্যাটেজিকেও নিয়ে এসেছি, সেটাও আমরা স্ট্র্যাটেজিকেও দেখবো। তাহলে আমরা প্রথম প্রশ্নতে চলে আসি। তাহলে প্রথম প্রশ্ন আপনারা দেখবেন, তাহলে 2 আগস্টের প্রথম প্রশ্নটা এখানে কি জিজ্ঞেস করেছে। তাহলে প্রথম প্রশ্নটা দেখুন, লেখা আছে হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ আ নিউ চেয়ারম্যান অ্যান্ড ম্যানেজিং ডাইরেক্টর সিডবি। তাহলে সিডবি যে নতুন এমডি এবং চেয়ারম্যান যাকে করা হয়েছে, নিযুক্ত করা হয়েছে জুলাই 2024-এ, তার নাম জিজ্ঞাসা করা হয়েছে। তাহলে নাম আপনারা দেখতেই পাচ্ছেন, অপশন বি হচ্ছে মনোজ মিত্তল। তাহলে মনোজ মিত্তলকে তাহলে আমরা বলবো সিডবির নতুন চেয়ারম্যান এবং কে ম্যানেজিং ডাইরেক্টর, যাকে আমরা এমডি বলে থাকি। তাহলে নতুন মনোজ মিত্তলকে নিযুক্ত করা হয়েছে কিসের, সিডবি চেয়ারম্যানে। তাহলে আমরা দেখুন সিডবি ব্যাপারে আমরা একটু দেখে নেবো। তাহলে দেখুন, ইনি যে ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন, ইনি হচ্ছে ছবিতে আপনারা দেখুন, ইনি হচ্ছে কে মনোজ মিত্তল। তাহলে মনোজ মিত্তল কি নিয়েছেন, সিএমডি yani চেয়ারম্যান এবং ম্যানেজিং ডাইরেক্টর হিসাবে ওনাকে নিযুক্ত করা হয়েছে সিডবি। সিডবি ফর্ম কি হচ্ছে, স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া। স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া। আমরা জানি সিডবির হেডকোয়ার্টার কোথায়, আমরা জানি কোথায়, তাই আপনারা উত্তরপ্রদেশ আপনারা দেখতে পাবেন সিডবি হেডকোয়ার্টার। ঠিক আছে, তাহলে কোথায় অ্যাপয়েন্টমেন্ট বাই দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, কে নিযুক্ত করেছে, তাহলে আমাদের কেন্দ্র সরকার আমরা নিযুক্ত করেছে। ঠিক আছে, ম্যানেজিং ডাইরেক্টর উনি কি ছিলেন আগে, উনি ম্যানেজিং ডাইরেক্টর ছিলেন কোন ইন্ডাস্ট্রি আইএফসিআই ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কর্পোরেশন অফ ইন্ডিয়ার, আগে উনি ডাইরেক্টর ছিলেন, এমডি ছিলেন। ঠিক আছে, তাহলে দেখুন সিডবি ব্যাপারে দেখুন। তাহলে দেখুন সিডবি ফুল ফর্ম আপনারা, আপনি সবচেয়ে প্রথম সিডবি আপনারা ফুল ফর্ম মনে রাখবেন, স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া। ঠিক আছে, এটা কি একটা একটা অ্যাপেস রেগুলেটরি, যেটা সিডবি কি হচ্ছে, ভারতের আপনার ছোট এবং মাঝারি এন্টারপ্রাইজ ফাইন্যান্স কোম্পানিগুলোর কি হচ্ছে সার্বিক লাইসেন্স এবং নিয়ন্ত্রণের জন্য শীর্ষ নিয়ন্ত্রক সংস্থা। ঠিক আছে, তাহলে এটা কি হচ্ছে, এটা নিয়ন্ত্রণ করার জন্য কোথায়, কিসের, এমএসএমই, মাইক্রো স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ, কাকে আমরা কি বলে থাকি, এমএসএমই, মাইক্রো স্মল মিডিয়াম এন্টারপ্রাইজকে নিয়ন্ত্রণ করার জন্য একটা সংস্থা। কিসের সংস্থা, শীর্ষ সংস্থা, সব দিয়ে অ্যাপেক্স সংস্থা। ফর্ম কখন গঠন করা হয়েছিল, তাহলে 2 এপ্রিল 1990-তে গঠন করা হয়েছিল। এটা কি একটা রেগুলেটরি টাইপের বডি, কোন মন্ত্রীর অধীনে আসে, তাহলে বলবো মিনিস্ট্রি অফ ফাইন্যান্স, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার অধীনে আসে। হেডকোয়ার্টার কোথায়, তাহলে বলবো হেডকোয়ার্টার কোথায় হচ্ছে উত্তরপ্রদেশ, লখনৌ। হেডকোয়ার্টার হচ্ছে, এখন উনি কে, চেয়ারম্যান এর এমডি কে, এখন যেটা বললাম মনোজ মিত্তল চেয়ারম্যান এর এমডি। তাহলে আপনারা সেকেন্ড প্রশ্নতে আপনারা চলে আসুন। তাহলে সেকেন্ড প্রশ্নতে জিজ্ঞেস করা হচ্ছে, এখন খেলা হয়েছিল ইন্ডিয়ার বাংলাদেশ। তাহলে ইন্ডিয়ার বাংলাদেশ ম্যাচ হয়েছিল ঢাকার মধ্যে, আইসিসি ওমেন্স চ্যাম্পিয়নশিপ সিরিজ খেলা হয়েছিল। সেখানে আমাদের প্রথম মহিলা ক্রিকেটারকে ব্যান করেছে, কে ব্যান করেছে, আইসিসি ব্যান করেছে, ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল যেটা ব্যান করেছে। ইভেন নেক্সট 2 ইন্টারন্যাশনাল ম্যাচ সে খেলতে পারবে না। তাহলে কাকে ব্যান করেছে, মানে প্রথম আমাদের যে ক্রিকেট প্লেয়ার, ওমেন্স ক্রিকেট প্লেয়ার যাকে ব্যান করা হয়েছে, তাহলে কে, তাহলে আমাদের ইন্ডিয়ার যিনি ক্যাপ্টেন, যাকে আমরা ইংলিশে স্কিপারও বলে থাকি, যার মানে হচ্ছে ক্যাপ্টেন কে, হরমনপ্রীত কৌর। হরমনপ্রীত কৌর কি করেছে, ব্যান করে দিয়েছে নেক্সট 2 ইন্টারন্যাশনাল ম্যাচের জন্য। এবং আর কি কি আমরা ফাইনও করেছে, আপনাকে 100 টাকা ফাইন করতে হবে, জরিমানা দিয়েছে। নেক্সট 2 ইন্টারন্যাশনাল ম্যাচ আপনারা এখানে দেখতে পাচ্ছেন, নেক্সট 2 ইন্টারন্যাশনাল ম্যাচ, ঠিক আছে, সেখানে তাকে কি করে দিয়েছে, ব্যান করে দিয়েছে। তাহলে আপনারা একটু আর এই বিষয় নিয়ে একটু আমরা দেখবো। তাহলে ইন্ডিয়ান ক্যাপ্টেন হরমনপ্রীত, আপনারা দেখতে পাচ্ছেন এই ছবিটা হরমনপ্রীত কৌরের, সাসপেন্ড করেছে নেক্সট 2 কিসের জন্য, ইন্টারন্যাশনাল ম্যাচের জন্য। ঠিক আছে, আইসিসি কোড অফ কন্ডাক্ট কে কি করেছে, ভায়োলেট করেছে। ঠিক আছে, আইসিসি যেটা আচরণ বিধির 2টি পৃথক লঙ্ঘন করার জন্য কি করেছে, এই শাস্তি দেওয়া হলো। ঠিক আছে, তাহলে কোন সিরিজে, ইন্ডিয়া বাংলাদেশ সিরিজে কোথায় খেলা হচ্ছিল, ঢাকার মধ্যে। কে ব্যান করেছে, আইসিসি ব্যান করেছে। ঠিক আছে, তাহলে আইসিসি, হরমনপ্রীত কৌর কি হচ্ছে, আপনারা দেখুন ফার্স্ট ওমেন ক্রিকেটার। ঠিক আছে, সব দিয়ে প্রথম ক্রিকেটার, মহিলা ক্রিকেটার, যে হরমনপ্রীত কৌর যে কোড অফ কন্ডাক্ট কে কি হয়েছে, লঙ্ঘনকারী করেছে। তো তৃতীয় প্রশ্নতে আপনারা চলে আসুন। তৃতীয় প্রশ্ন হচ্ছে ওয়ার্ল্ড অ্যান্টি ট্রাফিকিং ডে। ওয়ার্ল্ড অ্যান্টি ট্রাফিকিং ডে
কোন দিনে আমরা পালন করি? তাহলে অ্যান্সার কি হয়ে যাবে 30শে জুলাইতে আমরা কি করি? ওয়ার্ল্ড অ্যান্টি ট্রাফিকিং ডে পালন করি। 11 জুলাইতে আমরা কি করি? বিশ্ব জনসংখ্যা দিবস, ওয়ার্ল্ড পপুলেশন ডে হিসাবে আমরা কি করি? পালন করি। ঠিক আছে, আপনারা 20 জুলাইতে বলুন কি করি আমরা? তাহলে 20 জুলাইতে আমরা কি পালন করি? 20 জুলাইতে আমরা কি পালন করি? আপনারা কমেন্টে লিখুন। ঠিক আছে, 20 জুলাইতে আমরা কি পালন করি? তাহলে অ্যান্টি ট্রাফিকিং ডে আমরা কি কোন দিনে পালন করি? 30শে জুলাই পালন করি। তাহলে অ্যান্টি ট্রাফিকিং ডে ব্যাপারে আমরা একটু দেখে নেবো। তাহলে অ্যান্টি ট্রাফিকিং ডে এর থিম কি ছিল আর এই ব্যাপারে আমরা একটু দেখবো। তাহলে থিম দেখুন, লিভ নো চাইল্ড বিহাইন্ড ইন দ্য ফাইট এগেইনস্ট হিউম্যান ট্রাফিকিং। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে থিম, লিভ নো চাইল্ড বিহাইন্ড। তাহলে 2024 এর থিম কি হচ্ছে? লিভ নো চাইল্ড বিহাইন্ড ইন দ্য ফাইট এগেইনস্ট হিউম্যান ট্রাফিকিং। তাহলে 30শে জুলাইতে আমরা কি করি? ওয়ার্ল্ড ডে এগেইনস্ট ট্রাফিকিং ইন পারসনস আমরা পালন করি। এটা একটা গুরুত্বপূর্ণ পালন, যা মানব পাচার যেটা হচ্ছে তার বিরুদ্ধে এটা কি হচ্ছে? লড়াই আমরা প্রত্যেক বছরই এইভাবে আমরা পালন করি। ঠিক আছে, তাহলে আপনারা থিম দেখলেন, লিভ নো ওয়ান চাইল্ড বিহাইন্ড ইন দ্য ফাইট এগেইনস্ট হিউম্যান ট্রাফিকিং। তাহলে হিউম্যান ট্রাফিকিং একটা কি হচ্ছে? একটা ক্রিমিনাল অ্যাক্ট। ঠিক আছে, হিউম্যান ট্রাফিকিং একটা কি হচ্ছে? একটা অপরাধমূলক কাজ, যার মধ্যে কি হয়? এক্সপ্লয়টেশন অফ ওমেন হয়, মানে নারী, শিশু, পুরুষদের কি হয়? শোষণ করা হয়। ঠিক আছে, সেটা নিয়ে একটা জড়িয়ে আছে, তাদের বিভিন্ন ধরনের শ্রম ও যৌন কাজে বাধ্য করা হয়। ঠিক আছে, ভেরিয়াস ফর্মস অফ লেবার অ্যান্ড সেক্স ওয়ার্ক যেটা হয় সেটা বাধ্য করার জন্য এই কাজ হিউম্যান ট্রাফিকিং পাচার করা হয়। তাহলে 2013 সাল থেকে যেটা ইউএন জেনারেল অ্যাসেম্বলি এই রেজলিউশন অ্যাডপ্ট করেছিল, সে আমরা 30 জুলাইতে কি করব? ওয়ার্ল্ড ডে এগেইনস্ট ট্রাফিকিং ইন পারসনস হিসাবে আমরা পালন করব। তাহলে নেক্সট কোশ্চেনে আমরা চলে আসি। তাহলে 4 নম্বর কোশ্চেন আপনারা দেখবেন। তাহলে দেখুন 6টা গভর্নরকে কি করা হয়েছে? নিযুক্ত করা হয়েছে। তো এই 6টা গভর্নরের মধ্যে ঝাড়খণ্ডের গভর্নরের নাম কি? যে 6টার মধ্যে যে রাষ্ট্রপতি নিযুক্ত করেছে 6টা আলাদা আলাদা রাজ্যের আলাদা আলাদা গভর্নরকে করেছে। তাহলে ঝাড়খণ্ডের যে গভর্নরের নাম হচ্ছে সেটা হচ্ছে সন্তোষ কুমার গঙ্গওয়ার হচ্ছে কোথাকার গভর্নর? তাহলে ঝাড়খণ্ডের গভর্নরে নিযুক্ত করা হয়েছে সন্তোষ কুমার গঙ্গওয়ারকে। তাহলে আমরা দেখবো একটু আলাদা যেটা 6টা যেটা আমরা রাজ্য দেখবো সেটা দেখুন। তাহলে মহারাষ্ট্রের নতুন রাজ্যের গভর্নর রাজ্যপাল কাকে করা হয়েছে? তাহলে সিধা সিপি রাধাকৃষ্ণনকে। পাঞ্জাবের নতুন কাকে করা হয়েছে? তাহলে গুলাব চাঁদ কাটারিয়াকে। ঝাড়খণ্ডে কাকে করা হয়েছে? তাহলে সন্তোষ কুমার গঙ্গওয়ার, যেটা আমরা প্রশ্ন করেছিলাম। আসাম এন্ড মণিপুর এই দুটো কোন রাজ্যপাল করা হয়েছে? তাহলে লক্ষণ প্রসাদ আচার্য। ঠিক আছে, লক্ষণ প্রসাদ আচার্যকে কি করা হয়েছে? গভর্নর করা হয়েছে। ঠিক আছে, তাহলে আমরা নেক্সট দেখে নেব। তাহলে দেখুন কোন অনুচ্ছেদের মধ্যে, সংবিধানের কোন অনুচ্ছেদের মধ্যে রাজ্যকে মানে নিযুক্ত করা হয়? তাহলে দেখুন আর্টিকেল 153 মধ্যে কি উল্লেখ করা আছে? যে প্রত্যেকটা রাজ্যের মধ্যে একজন গভর্নর থাকবে। ঠিক আছে, ফর 2 or more, তাহলে একজন থাকবে এবং 2 বা ততোধিক রাজ্যের জন্য নিয়োগ করা যেতে পারে। মানে একটা মানুষকে একটা মানুষকে একটা বা দুটো বা তিনটে রাজ্যের জন্য রাজ্যপাল হিসাবে নিযুক্ত করা যাবে, যেটা আর্টিকেল বা অনুচ্ছেদ 153 তে লেখা আছে। অনুচ্ছেদ 155 তে লেখা আছে কে অ্যাপয়েন্ট করবে? প্রেসিডেন্ট অ্যাপয়েন্ট করবে। কাকে? রাজ্যপালকে প্রেসিডেন্ট অ্যাপয়েন্ট করবে। ঠিক আছে, মানে কেন্দ্র সরকার অ্যাপয়েন্ট করে না, প্রাইম মিনিস্টার অ্যাপয়েন্ট করে না, চিফ জাস্টিস অ্যাপয়েন্ট করে না, প্রেসিডেন্ট অ্যাপয়েন্ট করে। আর একটু দেখে নেবো এই গভর্নরের ব্যাপারে। দেখুন এটা হচ্ছে গুলাব সিং কাটারিয়া। ঠিক আছে, এটা হচ্ছে চিফ জাস্টিস অফ হাইকোর্ট। তাহলে আর্টিকেল 156 অনুচ্ছেদ 156 কি লেখা আছে? গভর্নরের টার্মস। ঠিক আছে, তাহলে আপনি তো গভর্নরের মেয়াদ কত হয়? তাহলে গভর্নর হোল্ড অফিস এট দ্য প্লিজার অফ দ্য প্রেসিডেন্ট, মানে গভর্নরের কোনো মেয়াদ লেখা নেই। ঠিক আছে, অ্যান্ড ক্যান হোল্ড অফিস, ইনি 5 বছর জন্য হোল্ড করতে পারে, কিন্তু এটা প্রেসিডেন্টের খুশি যখন ইচ্ছা সে বার করে দিতে পারে। ঠিক আছে, আর গভর্নর যদি রিজাইন করে কাকে অ্যাড্রেস করে রিজাইন দিতে হবে? তাহলে রাষ্ট্রপতিকে রিজাইন করে মানে অ্যাড্রেস করে রিজাইন দিতে হবে। আর্টিকেল 157 কি, অনুচ্ছেদ 157 কি মেনশন করা হয়েছে? তাহলে যে গভর্নর হবে তাকে সিটিজেন অফ ইন্ডিয়া হতেই হবে, আর মানে অ্যাটলিস্ট 35 বছর মানে আপনার এজ হতে হবে। তাহলে আর্টিকেল 157 তে
দুটো চিজ মানে কোয়ালিফিকেশন অফ গভর্নর লেখা আছে যে সিটিজেন অফ ইন্ডিয়া হতে হবে আর বয়স কত হতে হবে, 35 বছর আপনার বয়স হতে হবে। ঠিক আছে, তাহলে নেক্সট প্রশ্নে আমরা চলে আসি। তাহলে 5 নম্বর প্রশ্ন আপনারা দেখবেন। 5 নম্বর প্রশ্নে বলছে আমাদের একটা ভারতীয় মহিলা, ঠিক আছে, ইয়াংগেস্ট প্যারা সুইমার একটা মহিলা যে একটা ওয়ার্ল্ড রেকর্ড করেছে কি ক্রস দ্য ইংলিশ চ্যানেল। ঠিক আছে, তাহলে একটা প্যারা সুইমার, প্যারা মানে যে এ থাকে হ্যান্ডিক্যাপ থাকে বা যে কিছু একটা শরীরের জন্য কিছু একটা এ থাকে বিকলাঙ্গ থাকে, তাকে আমরা কি বলি, প্যারা সুইমার বলি। তাহলে কে প্যারা সুইমার ওয়ার্ল্ড টু ক্রস দ্য ইংলিশ চ্যানেল, তাহলে প্রথম প্যারা সুইমার ইন দ্য ওয়ার্ল্ড যে ইংলিশ চ্যানেলকে ক্রস করেছে, পার করেছে, ঠিক আছে, তার নাম হচ্ছে জিয়া রায়। তাহলে কোন ভারতীয় ইংলিশ চ্যানেল অতিক্রম করার জন্য বিশ্বের সর্বকনিষ্ঠ প্যারা সাঁতারু হয়েছেন, তাহলে কি নাম হয়ে যাবে, জিয়া রায় কি হয়েছেন প্রথম ওমেন বা প্রথম প্যারাসুমার যে ইংলিশ চ্যানেলকে পার করেছেন। তাহলে একটু ব্যাপারে দেখুন জিয়া রায়, তাহলে আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন জিয়া রায়কে, আপনি ছবি দেখতে পাচ্ছেন। তাহলে 16 বছর বয়স, জিয়া কোথায় থেকে বিলং করেন, মুম্বাই থেকে। ঠিক আছে, ইয়াংগেস্ট এন্ড ফাস্টেস্ট প্যারাসুইমার হয়েছে সব দিয়ে মানে 34 কিলোমিটার, ঠিক আছে, 34 কিলোমিটার সুইমিং করে সাঁতার কেটে 17 ঘন্টা 25 মিনিটের মধ্যে 28 আর 29 জুলাই, যেটা এই দিনের মধ্যে 16 বছরের এই জিয়া রায় যে মুম্বাই থেকে বিলং করে, ঠিক আছে, 25 মিনিট 34 35 17 মিনিট 25 মিনিট 34 কিলোমিটার সাঁতার কেটে ইংলিশ চ্যানেল অতিক্রম করার জন্য সর্বকনিষ্ঠ এবং দ্রুততম প্যারা সাঁতারু হয়েছিলেন। ঠিক আছে, জিয়া ওয়াজ কিসের অস্টিম স্পেকট্রাম ডিসঅর্ডার, জিয়া যার অস্টিম স্পেকট্রাম ডিসঅর্ডার রয়েছে এবং একজন ভারতীয় নৌবাহিনীর কর্মীদের কন্যা। ঠিক আছে, তাহলে কার মেয়ে, একটা ইন্ডিয়ান নেভির মেয়ে। ঠিক আছে, এই পাক স্ট্রেটও ক্রস করেছিল। পাক স্ট্রেট হচ্ছে ইন্ডিয়া শ্রীলঙ্কার বর্ডার, যেটা হচ্ছে ইন্ডিয়া এখানে আর শ্রীলঙ্কা এখানে, এই মাঝখানে জায়গাটা আমরা পাক স্ট্রেট বলি, সেটাও কি করেছিল, সাঁতার কেটে পার করেছিল এই জিয়া রায়। ঠিক আছে, তাহলে ইংলিশ চ্যানেল ব্যাপারে আমরা একটু দেখে নেবো ইংলিশ চ্যানেল কোথায় অবস্থিত। তাহলে ইংলিশ চ্যানেল আপনারা দেখতেই পাবেন, দেখুন এখানে ফ্রান্স হচ্ছে, এখানে ফ্রান্স, এখানে ফ্রান্স আর এখানে ইংল্যান্ড, মাঝখানে হচ্ছে ইংলিশ চ্যানেল। ঠিক আছে, তাহলে ইংলিশ চ্যানেল কোথায় অবস্থিত, ফ্রান্স আর ইংল্যান্ডের মাঝখানে। ঠিক আছে, ইজ এন আর্ম অফ আটলান্টিক ওশেন। তাহলে আপনারা দেখতেই পাবেন এখানে, আপনারা একটা দিকে আপনারা দেখতে পাবেন এখানে হচ্ছে আটলান্টিক ওশেন। ঠিক আছে, আপনারা এখানে দেখতে পাবেন নর্থ সি। ঠিক আছে, তাহলে আপনারা যদি ইংলিশ চ্যানেল যদি বলেন, তাহলে কি সেপারেট করে সাউথার্ন ইংল্যান্ড ফ্রম নর্থার্ন ফ্রান্স। তাহলে দেখুন ইংল্যান্ড আর ফ্রান্সের মাঝখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে ইংলিশ চ্যানেল। ঠিক আছে, তাহলে একটি বাহু যে দক্ষিণ ইংল্যান্ড কে উত্তর ফ্রান্স থেকে কি করে আলাদা করে। ইট ইজ বিজিয়েস্ট শিপিং এরিয়া ইন দ্য ওয়ার্ল্ড। তাহলে এটি বিশ্বর সবচেয়ে ব্যস্ত শিপিং এলাকা, যার নাম হচ্ছে ইংলিশ চ্যানেল। তাহলে ইংলিশ চ্যানেলের ব্যাপারে আর একটু আমরা দেখে নেবো। 1875 সালে ক্যাপ্টেন ম্যাথু সব দিয়ে প্রথম বিশ্বের মধ্যে যে কি করেছিল, সাকসেসফুলি সুইম করেছিল ইংলিশ চ্যানেলে উইথাউট অ্যাসিস্ট্যান্ট, যিনি প্রথম ব্যক্তি যিনি সফলভাবে সাহায্য ছাড়া ইংলিশ চ্যানেলকে সাঁতার কেটে পার করেছিল। আমাদের ইন্ডিয়ার মধ্যে যদি চলে আসি, তাহলে আমাদের ইন্ডিয়ার মিহির সিং, যিনি প্রথম এশিয়ান এই ইংলিশ চ্যানেলটা পার করেছিল, ঠিক আছে, কত 1998 সালে। আর সব দিয়ে ফাস্টেস্ট টাইমে, ঠিক আছে, সব দিয়ে দ্রুততম সময়ে 14 ঘন্টার মধ্যে পার করেছিল। যদি মহিলার মধ্যে যদি কথা বলি, তাহলে আরতি সাহা হচ্ছে ফার্স্ট ইন্ডিয়ান সুইমার যে ক্রস করেছিল 1950 সালে। আর 1960 সালে প্রথম ইন্ডিয়ান স্পোর্টস ওমেন হয়েছিল, পদ্মা শ্রী অ্যাওয়ার্ড পেয়েছিলেন, মানে 4th হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড। ইনি যদি ছেলের ব্যাপারে যদি বলি, তাহলে পুরুষ হিসাবে মিহির সেন আর মেয়ের হিসাবে আরতি শাহ সব দিয়ে প্রথম পার করেছিল কোথায়, ইংলিশ চ্যানেলকে। আমাদের লাস্ট কোয়েশ্চেন, ভেনেজুয়েলা প্রেসিডেন্ট কাকে কি করা হয়েছিল, দেখুন আবার রাষ্ট্রপতি নির্বাচন করা হয়েছিল। তাহলে ভেনেজুয়েলা প্রেসিডেন্ট কি কাকে নির্বাচন করা হয়েছে, তাহলে নাম হয়ে যাবে নিকোলাস মাডুরো। ঠিক আছে, নিকোলাস মাডুরো। তাহলে কির স্টারমার এটা কোথায় কার প্রাইম মিনিস্টার, তাহলে আমরা বলবো ইংল্যান্ডের প্রাইম মিনিস্টারের নাম নতুন নির্বাচন হয়ে এসছে। ঠিক আছে, তাহলে হচ্ছে কি কির শর্মা, কেপি শর্মা ওলি নতুন প্রাইম মিনিস্টার অফ নেপাল। ঠিক আছে, আর পিটার পেলেগ্রিনি কোথায়,
স্লোভাকিয়ার প্রেসিডেন্ট। ঠিক আছে, তাহলে নিকোলাস মাদুরো ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হয়েছে। তাহলে একটু আমরা দেখে নেবো এই ব্যাপারে। তাহলে দেখুন নিকোলাস মাদুরো হ্যাজ ওন, তাহলে মাদুরোয় রাষ্ট্রপতি নির্বাচনে জয়ী হয়েছেন। ঠিক আছে, 2025 থেকে 2031 সালে কত 6 বছরের জন্য ঠিক আছে দেশ শাসন করবে। তাহলে দেখুন নিকোলাস মাদুরোয় প্রেসিডেন্ট হিসাবে এটি হবে তৃতীয়বার উনি এইভাবে মতো নিকোলাস মাদুরোয় রাষ্ট্রপতি হবে। আরতিশা, এটা তো আমরা পিছিয়ে কোশ্চেনটা সেটা। ঠিক আছে, তাহলে আমরা দেখুন তাহলে ভেনেজুয়েলা ব্যাপারে আপনারা দেখুন, ভেনেজুয়েলা হচ্ছে একটা সাউথ আমেরিকা একটা কান্ট্রি, আপনারা দেখতেই পাচ্ছেন ভেনেজুয়েলা একটা সাউথ আমেরিকা। দেখুন এই হচ্ছে, এটা হচ্ছে সাউথ আমেরিকা, সাউথ আমেরিকার সব দিয়ে উপরে যেটা কান্ট্রি সেটা হচ্ছে ভেনেজুয়েলা। তাহলে ভেনেজুয়েলার ক্যাপিটাল রাজধানী কি হবে? ক্যারকাস হচ্ছে রাজধানী হচ্ছে। কোথায় কোথায়? ক্যারিবিয়ান সি আর নর্থ আটলান্টিক ওশিয়ানের মাঝখানে হচ্ছে, মানে আপনারা দেখতে পাবেন উপরে ক্যারিবিয়ান সি আর নর্থ আটলান্টিক সির মাঝখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে ভেনেজুয়েলা। ক্যাপিটাল নাম যদি করা হয় তাহলে ক্যারকাস, আর যদি ওখানে মুদ্রা যদি জিজ্ঞেস করা হয় তাহলে ভেনেজুয়েলান বলিভার হচ্ছে কি কারেন্সির নাম, মুদ্রার নাম। ঠিক আছে, তাহলে আজকে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স আজকে এখানে শেষ করলাম। সবাইকে ধন্যবাদ। আমাদের এই ক্লাসরুমকে আমরা কি করুন, সাবস্ক্রাইব করে দিন, এই ভিডিওটা লাইক করুন এবং শেয়ার করুন। ঠিক আছে, সকালকে ধন্যবাদ।